আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো সবাইকে আমার ক্লাসে স্বাগত। আমরা আজকে আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, শুকরিয়া। আজকে আমাদের পড়ার টপিক ছিল পাংচুয়েশন মার্ক। পাংচুয়েশনের বাংলায় অর্থ হলো বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন। বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বা সেট চিহ্ন। সেট চিহ্ন তিনটা নাম আছে, যে একটা বলা যাবে। পাংচুয়েশনের বাংলা অর্থ হলো বিরাম চিহ্ন, সেট চিহ্ন বা জ্যোতি চিহ্ন। তাহলে আমরা এখন শিখব যে পাংচুয়েশন কাকে বলে। পাংচুয়েশন আমরা এর সংজ্ঞাটা শিখে নেব। পাংচুয়েশন কাকে বলে? সংজ্ঞা: মানুষ মনের ভাব সুস্পষ্টভাবে ভাষায় ব্যক্ত করার জন্য সেন্টেন্সের মধ্যে বা শেষে বিশেষ কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে। এই চিহ্নগুলোকেই বলা হয় পাংচুয়েশন মার্কস। আমি আবার বলতেছি, মানুষ মনের ভাব সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য সেন্টেন্সের মধ্যে বা শুরুতে বিশেষ কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে। সেই চিহ্নগুলোকেই বলা হয় পাংচুয়েশন মার্ক বা বিরাম চিহ্ন। ইংরেজিতে বা বাংলায় মোট 11টি বিরাম চিহ্ন বা পাংচুয়েশন মার্ক আছে। টোটাল 11টি পাংচুয়েশন মার্ক ব্যবহার করা হয়। ইংলিশে বা বাংলায়, ইংলিশ বইতে বা বাংলা ব্যাকরণে আমরা দেখি যে মোট 11টি পাংচুয়েশন মার্ক ব্যবহার করা হয়। আমি সেই 11টা পাংচুয়েশন মার্কের এখন লিখব। তো সবাই একটু লিখে নাও খাতায়। পাশে ফুল স্টপ, দুই নম্বর হলো সেমিকোলন, তিন নম্বর হলো কমা, চার নম্বর কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক, 5 নম্বর সাইন অফ এক্সক্লামেশন অথবা এক্সক্লামেটরি মার্ক, 6 নম্বর কোলন, 7 নম্বর কোলন ড্যাশ, 8 সবাইকে লিখতে বললাম। ফার্স্টে ফুল স্টপ, দ্বিতীয় সেমিকোলন, 3 নম্বর কমা, 4 নম্বর কোয়েশ্চেন মার্ক বা সাইন অফ এক্সক্লামেশন, সাইন অফ ইন্টারোগেশন, 5 নম্বরে এক্সক্লামেটরি মার্ক, 6 নম্বরে কোলন, 7 নম্বরে কোলন ড্যাশ। সাত নম্বরে 8 নম্বরে ড্যাশ, 8 নম্বরে ড্যাশ, 9 নম্বরে ইনভার্টেড কমা, 10 নম্বরে অ্যাপোস্ট্রফি, 11 নম্বরে হাইব্রিড।
মোট 11টা চিহ্ন ইংলিশ গ্রামারে এবং বাংলা ব্যাকরণে ব্যবহৃত হয়। আমরা এই চিহ্নগুলো মুখস্থ করে নিব। আমি আবার বলতেছি 11টা চিহ্ন কি? ফার্স্ট হলো ফুল স্টপ, তারপর সেমিকোলন, তারপর কমা, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেটরি মার্ক, কোলন, কোলন ড্যাশ, ড্যাশ, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফি, হাইফেন। এই মোট 11টা চিহ্ন বা 11টা বিরাম চিহ্ন আমরা এগুলো মুখস্থ করি। এবার আমরা আসবো আমরা কোথায় কোন চিহ্ন ব্যবহার করি। ইউজেস অফ মার্ক, ইউজ অফ পাংচুয়েশন মার্ক, ইউজেস অফ পাংচুয়েশন মার্ক, আমরা কোথায় কোন পাংচুয়েশন চিহ্নটা ব্যবহার করি। ফার্স্টে ফুল স্টপ। ফুল স্টপ ব্যবহার করা হয় সম্পূর্ণ বিরতি বোঝাতে আমরা ফুল স্টপ ব্যবহার করি। সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ ব্যবহার করি। সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করি, অর্থাৎ সম্পূর্ণ বিরতি দেওয়ার জন্য আমরা ফুল স্টপ ব্যবহার করি। 2 নম্বর, যেমন আমরা লিখি দ্য বয় গোজ টু মাদ্রাসা, ফুল স্টপ, the boy goes to madrasa, লাস্টে ফুল স্টপ। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এর লাস্টে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। আবার যদি দেখি যে ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, লাস্টে ফুল স্টপ। পরে হলো মে আল্লাহ ব্লেস ইউ, এটা হলো দোয়া বা আশীর্বাদ, এটা শেষে ফুল স্টপ। অর্থাৎ অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করি। নাম্বার 2, দ্বিতীয় হলো অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ কোন ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের পরে ফুল স্টপ ব্যবহার করা হয়। অ্যাব্রিভিয়েশনের পরে ফুল স্টপ ব্যবহার করা হয়, অর্থাৎ কোন ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের পরে আমরা ফুল স্টপ ব্যবহার করি। যেমন MA, MA মানে মাস্টার্স অফ আর্টস। BA, MA, আবার দেখা যায় BA, আবার দেখা যায় LLB, এভাবে সংক্ষিপ্ত বা USA, এভাবে সংক্ষিপ্ত কোন ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপের পরে আমরা ফুল স্টপ ব্যবহার করি। তাহলে আমাদের ফুল স্টপের ব্যবহার শেষ। ফার্স্টে বললাম যে কোন সেন্টেন্সের সম্পূর্ণ বিরতি দিতে বা সম্পূর্ণ বিরতি বোঝাতে আমরা ফুল স্টপ ব্যবহার করি। যেমন অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অবজেক্টিভ সেন্টেন্সের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করি। আর হলো কোন ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের পরে আমরা ফুল স্টপ ব্যবহার করি, যেমন MA, BA, USA ইত্যাদি। এগুলো কমা, কমার ব্যবহার। আমরা কমা ব্যবহার করি কোন কোন ক্ষেত্রে। কমার অনেকগুলো ব্যবহার আছে, আমি কিছু বলতেছি। নাম্বার 1, সেন্টেন্সের মধ্যে পার্টস অফ স্পিচ ভুক্ত 2 এর অধিক শব্দ পাশাপাশি বসলে প্রথমটির পরে কমা এবং শেষেরটির আগে এক বসে। অর্থাৎ একই সেন্টেন্স যদি একাধিক পার্টস অফ একই সেন্টেন্সে যদি একই পার্টস অফ স্পিচ একাধিকবার ব্যবহৃত হয় তাহলে প্রথম পার্টস অফ স্পিচের পরে কমা এবং সেকেন্ড শেষেরটির আগে আমরা এন্ড ব্যবহার করি। যেমন রাশেদ মনির আজাদ, রাশেদ মনির আজাদ and
মানসুর আর ফ্রেন্ডস। তাহলে রাশেদ, মনির, আজাদ এন্ড মানসুর আর ফ্রেন্ড, এরা হলো বন্ধু। তাহলে আমরা এখানে দেখি যে এগুলো সবগুলো হচ্ছে প্রপার নাউন, অর্থাৎ একই পার্টস অফ স্পিচ। এজন্য প্রথমটার পরে কমা, দ্বিতীয়টার পরে কমা, তৃতীয় আজাদের পরে এন্ড লাগাইছি এবং মানসুরের আগে, অর্থাৎ শেষেরটা আগে আমরা এন্ড ব্যবহার করব, আর লাস্টে যেটা একসাথে সেন্টেন্স আমরা এখানে যথেষ্ট ব্যবহার করব। নাম্বার 2, কেস ইন অ্যাপোজিশন এর পূর্বে এবং পরে কমা বসে। কেস ইন অ্যাপোজিশন এর পূর্বে এবং পরে কমা বসে। যেমন মিস্টার কাশেম, প্রিন্সিপাল অফ ঢাকা আলিয়া মাদ্রাসা, ওয়াজ এ স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর। আমরা দেখি 2 নম্বর দেখি, কেস ইন অ্যাপোজিশন এর পরে পূর্বে এবং পরে কমা বসে। যেমন আমরা দেখি মিস্টার ইসমাইল হোসেন সিরাজি, মিস্টার ইসমাইল হোসেন সিরাজি প্রিন্সিপাল অফ হযরতবাগ ইসলামিয়া আলিম মাদ্রাসা is a honest person, is an honest person. Mr. Ismail Hussain Siraji, principal of Hordobag Islamic Alim Madrasa, is an honest person. এখানে প্রিন্সিপাল আমরা মিস্টার ইসমাইল সিরাজি তার নাম দিলাম। কেস ইন অ্যাপোজিশনের পূর্বে এবং পরে আমরা কমা ব্যবহার করি। তাহলে নামের পরে আমরা কমা ব্যবহার করছি। প্রিন্সিপাল অফ হযরতবাগ ইসলামিয়া আলিম মাদ্রাসা, কমা। তাহলে এখানে এই নামটা হলো কেস ইন অ্যাপোজিশন, সিরাজি সাহেবের নাম, এবং সে কি, সে হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপাল হযরতবাগ আলিম মাদ্রাসা এর কমা is an honest man বা honest teacher, is an honest man, is an honest administrator। আমরা যাই বলি, তাহলে কেস ইন অ্যাপোজিশনের পূর্বে এবং পরে আমরা কমা ব্যবহার করি। নাম্বার 3, ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস কোন সেন্টেন্সের শুরুতে থাকলে, তারপরে মধ্যে থাকলে, উভয় পাশে এবং শেষে থাকলে তার পূর্বে কমা বসে। ভোকেটিভ কেস কোন সেন্টেন্সের প্রথমে থাকলে তারপর কমা বসে। ভোকেটিভ কেস কোন সেন্টেন্সের মাঝখানে থাকলে তারপরে কমা বসে, তার উভয় পাশে কমা বসে। ভোকেটিভ কেস কোন সেন্টেন্সের শেষে থাকলে তার পূর্বে কমা বসে। যেমন মনির একজনের নাম, ডু দা ওয়ার্ক, ভোকেটিভ কেস, ভোকেটিভ কেস, ভোকেটিভ কেসে কোন সেন্টেন্সের প্রথম থাকলে তারপর কমা বসে। তামজিদ ডু দা ওয়ার্ক, অর্থাৎ তামজিদ কাজটা করো। তামজিদ এর নাম, এটা হচ্ছে ভোকেটিভ কেস, ডু দা ওয়ার্ক। আবার আমরা যদি মাঝখানে দেই তাহলে এটা কোন পাশে কমা বসবে। টেল মি মাই ডিয়ার ফ্রেন্ড, হাউ ক্যান আই হেল্প ইউ। টেল মি মাই ডিয়ার friend, how can I help you? তাহলে ভোকেটিভ কেস কোন সেন্টেন্সের যদি মাঝখানে বসে তার উপরে কমা বসে, এখানে কমা, এখানে কমা। আর ভোকেটিভ কেস কোন সেন্টেন্সের শেষে বসলে তার পূর্বে কমা বসে। যেমন
ডু দ্য ওয়ার্ক, কমা দিলাম, কামাল, অর্থাৎ কামাল ডু দ্য ওয়ার্ক। আমরা কামালের শেষে এটা ভোকেটিভ কেস, এটা পুরো কমা আছে। এন্ড আমরা তাহলে বুঝতে পারলাম যে ভোকেটিভ কেস কোন সেন্টেন্স করতে পারবে তার পরে কমা বসে, ভোকেটিভ কেস কোন সেন্টেন্সের মাঝখানে বসে তার উপর পাশে কমা বসে, ভোকেটিভ কেস কোন সেন্টেন্সের শেষে বসে তার পূর্বে কমা বসে। ভোকেটিভ মানে হলো সম্বোধন করে কাউকে বলা। আমরা এরপর দেখব নাম্বার 4, অ্যাবসলিউট কনস্ট্রাকশন। কোন সেন্টেন্সের শুরুতে থাকলে, তারপর মধ্যে থাকলে তার উপর বসে এবং শেষে থাকলে তার পূর্বে কমা বসে। অ্যাবসলিউট কনস্ট্রাকশন কোন সেন্টেন্সের শুরুতে থাকলে, তারপর মধ্যে থাকলে তার উপর বসে এবং শেষে থাকলে তার পূর্বে কমা বসে। ঠিক আগের মতই। দ্য ডিনার বিং ওভার, উই লেফট দ্য প্লেস। দ্য ডিনার বিং ওভার, এখানে কমা, উই লেফট দ্য প্লেস। এরপর উদাহরণ হলো মিস্টার আলমগীর, কমা, আই থিঙ্ক, কমা, ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য মাদ্রাসা। অর্থাৎ এখানে একজন টিচার কথা বলা হয়েছে, মিস্টার আবু বকর স্যার, আই থিঙ্ক ইজ দ্য বেস্ট টিচার ইন দ্য মাদ্রাসা, ফুল স্টপ। হি আর্নস এ লট অফ মানি পার মান্থ, কমা, সে, কমা, 20,000। এইভাবে যদি এখানে ঠিক ভোকেটিভ কেস এবং অ্যাবসলিউট কনস্ট্রাকশন একই অর্থে এবং একই উদ্দেশ্যে যদিও ব্যবহার করা হয় না, কিন্তু দুইটা নিয়ম একই। এরপরের নিয়মটা হলো একাধিক পেয়ার অফ ওয়ার্ডস থাকলে প্রত্যেক জোড়ার পর কমা বসে। একাধিক পেয়ার অফ ওয়ার্ডস থাকলে প্রত্যেক জোড়ার পরে কমা বসে। যেমন হাই অ্যান্ড লো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রিচ অ্যান্ড পুয়ার। high and low, comma, rich and poor, rich and poor। অর্থাৎ প্রত্যেক পেয়ার ওয়ার্ড মানে জোড়া শব্দ থাকলে প্রত্যেকটা জোড়া শব্দের পরে কমা বসে। এরপরের নিয়ম হলো ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। আমরা যদি বলি না হি সেড আই শ্যাল গো, হি সেড আই শ্যাল গো। ডাইরেক্ট স্পিচে বা ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। এবং হি সেড, কমা, এবার কমা হলো আই শ্যাল গো, আই শ্যাল গো। তাহলে রিপোর্ট ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। এরপরে হলো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজ কোন সেন্টেন্সের প্রথমে থাকলে, তারপর মধ্যে থাকলে তার উভয় পাশে কমা বসে। যেমন রানিং অ্যাওয়ে, দ্য কালপ্রিট এস্কেপড হিমসেলফ। রানিং অ্যাওয়ে মানে সে দৌড়ে পালিয়ে, দ্য কালপ্রিট অপরাধী, এস্কেপড হিমসেলফ সে নিজেকে সেভ করলো বা উদ্ধার করলো, মুক্ত করলো। এবং she is, comma, so far a good girl। অর্থাৎ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে আমরা কমা ব্যবহার করি। আমি আরেকটা দিতেছি, he is, comma, so far, comma, a good boy। Good boy. He is so far, he is, comma, so far, comma, a good girl। তাহলে এখানে বুঝে গেল যে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পরে আমরা কমা ব্যবহার করি। এর পরের নিয়মটা হলো একই শব্দের পুনরাবৃত্তি ঘটলে শব্দগুলোর প্রথমটির পর কমা বসে। একই শব্দের পুনরুক্তি ঘটলে শব্দগুলোর প্রথমটির পর কমা বসে। ইউ আর কোয়াইট, কমা, quite capable of doing this work। অর্থাৎ একই শব্দটি যে আমরা একাধিকবার ব্যবহার করি তাহলে প্রথম শব্দের পরে আমরা কমা ব্যবহার করি। একই শব্দ একাধিকবার একটা সেন্টেন্স ব্যবহার করলে সেই প্রথম শব্দটির পরে আমরা কমা ব্যবহার করি। যেমন you are quite,
comma quite capable of doing this, quite capable of doing this. এনে কয়টা আছে এখানে কয়টা আছে এই দুটো শব্দের মাঝখানে আমরা কমা ব্যবহার করছি অর্থাৎ একাধিক শব্দ যদি আমরা একই সেন্টেন্সে একই শব্দ একাধিক ব্যবহার করলে প্রথমটার পরে আমরা কমা ব্যবহার করি আমাদের এরপর নিয়মটা হলো একবার কোন সেন্টেন্সের প্রথমে থাকলে তারপরে কমা বসে একবার কোন সেন্টেন্সের প্রথমে থাকলে তারপরে কমা বসে যেমন if he comes I shall go একবার ক্লোজ if he come I shall go এটা সহজ আমি জানি if you come comma I shall go comma এই যে কমা বসে এখানে তাহলে একবার ক্লোজ কোন সেন্টেন্সের প্রথমে থাকলে তারপরে কমা বসে আমাদের লাস্ট নিয়মটা হলো সেন্টেন্সের ভার্ব কমিশন অর্থাৎ অনুন্নত নির্দেশ করার জন্য কমা বসে she bought a chain and he comma a set of combs সেন্টেন্সের ভার্বের ওমিশন অর্থাৎ বিলুপ্তি বুঝাইলে আমরা সেখানে কমা ব্যবহার করি সেন্টেন্সে যদি আমরা কোনো ভার্বকে বাদ দেই সেক্ষেত্রে আমরা কমা ব্যবহার করি যেমন he bought a chain he bought a chain and comma a set of combs a set of কম মানে কি হবে কমস তো এখানে আমরা ভার্ব বাদ দিছি এখানে আমরা এখানে কমা ব্যবহার করছি হি বট এ চেইন সেটা চেইন কিনেছিল এন্ড হি ড্রেস এখানে কোনো ভার্ব নাই এজন্য আমরা এখানে কমা ব্যবহার করেছি ভার্বকে বাদ দেওয়ার জন্য আমরা কমা ব্যবহার করেছি তাহলে সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের কমা ফুল স্টপ এবং কমার ব্যবহার শিখলাম আমরা এরপর শিখব সেমিকোলনের ব্যবহার এখানে তোমার দুইটা আছে সেমিকোলন কোথা বসে সেমিকোলনের ব্যবহার হলো কমার চেয়ে একটু অধিক সময় বিরতি চিহ্ন হিসেবে সেমিকোলন ব্যবহৃত অর্থাৎ কমার চেয়ে আমরা যদি একটু বেশি বিরতি দিতে চাই সেক্ষেত্রে আমরা সেমিকোলন ব্যবহার করি নাম্বার 1 কোঅর্ডিনেটিং কনজাংশন সমূহে যখন কনজাংশন বাদ দেওয়া হয় তখন সেমিকোলন ব্যবহার করা হয় যেমন ইউনাইটেড উই স্ট্যান্ড সেমিকোলন ডিভাইডেড উই ফল অর্থাৎ কোঅর্ডিনেটিং কনজাংশন সমূহে যখন কনজাংশন শব্দটাকে আমরা বাদ দেই সেক্ষেত্রে আমরা সেমিকোলন ব্যবহার করি ইউনাইটেড উই স্ট্যান্ড সেমিকোলন উদাহরণ হলো ইউনাইটেড উই স্ট্যান্ড সেমিকোলন ডিভাইডেড উই ফল এখানে সেমিকোলন হলো কাজে এখানে কোনো কনজাংশন নাই ভিতরে এজন্য আমরা সেমিকোলন ব্যবহার করছি এবং নাম্বার 2 therefore অতএব then however so otherwise still nevertheless ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত কোঅর্ডিনেটিং ক্লজগুলো বিপরীত অর্থ প্রকাশ করলে ওই কোঅর্ডিনেট কনজাংশনগুলোর মধ্যে সেমিকোলন বসে আমি আবার বলতেছি therefore yet then however so otherwise still nevertheless ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত কোঅর্ডিনেটিং ক্লজগুলো বিপরীত অর্থ প্রকাশ করলে ওই কোঅর্ডিনেট কনজাংশনগুলোর মধ্যে সেমিকোলন বসে যেমন he had all the qualifications yet he didn't get the job যদিও তার সকল যোগ্যতা আছে কিন্তু সে চাকরি পায়নি তাহলে he had all the qualifications semicolon yet he didn't get the job he had
all the qualifications. Yet আমরা নিচে লাইনে চলে আসি। yet qualification করে সেমিকোলন yet এর আগে yet he didn't get the job বা get a job। তাহলে এখানে আমরা বললাম যে yet, so, nevertheless, therefore, then, however, otherwise, still ইত্যাদি যদি থাকে কোন সেন্টেন্সে কোঅর্ডিনেটিভ কনজাংশন ক্লোজগুলোর যদি বিপরীত অর্থ প্রকাশ করে তবে ওই কোঅর্ডিনেট কনজাংশনগুলোর মধ্যে সেমিকোলন বসে। এবার আমরা শিখব কোলনের ব্যবহার। সেমিকোলনের চেয়ে অধিক সময় বিরতি নির্দেশ করতে আমরা কোলন ব্যবহার করি। সেমিকোলনের চেয়ে অধিক বিরতি নির্দেশ করার জন্য আমরা কোলন ব্যবহার করি। নাম্বার 1, পূর্ববর্তী কোনো সেন্টেন্সের বিষয়ে কোনো উদ্ধৃতি, উদাহরণ ও ব্যাখ্যার পূর্বে কোলন ব্যবহার করা হয়। পূর্ববর্তী কোনো সেন্টেন্সের বিষয়ে কোনো উদ্ধৃতি, উদাহরণ ও ব্যাখ্যার পূর্বে কোলন ব্যবহার করা হয়। যেমন হি explained the sentence, sweet are the uses of adversity. There are two kinds of voice, অর্থাৎ কোন উদ্ধৃতি, উদাহরণ ও ব্যাখ্যার পূর্বে আমরা কোলন ব্যবহার করি। আমরা বলি না যে there are 5 kinds of sentence, সেক্ষেত্রে আমরা ওখান থেকে কোলন ব্যবহার করব। যেমন there are two kinds of voice, এখানে কোলন। কোন উদ্ধৃতি, ব্যাখ্যা বা উদাহরণ বোঝাইলে সেক্ষেত্রে আমরা কোলন ব্যবহার করি, কোলন চিহ্ন। যেমন there are two kinds of voice, এই দেখুন অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। আমরা লিখব অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তবে কোনো উদাহরণ, কোনো উদ্ধৃতি বা কোনো ব্যাখ্যা বোঝালে সেক্ষেত্রে আমরা কোলন ব্যবহার করি। এরপর 2 নম্বর, ডায়লগ বা ড্রামাতে বক্তার নাম এবং তার কথার মধ্যে কোলন ব্যবহার করা হয়। কোনো ডায়লগ লিখলে আমরা সেক্ষেত্রে ডায়লগের মধ্যে কোলন ব্যবহার করি। বক্তার নাম বা ডায়লগের পরে আমরা কোলন ব্যবহার করি। যেমন বকুল, হাউ আর ইউ? বকুল, আই অ্যাম ফাইন। আমরা ডায়লগের মধ্যে কোলন ব্যবহার করি। যেমন মাসুদ, হাউ আর ইউ? তাই বলো শাওন, সে বলল আই অ্যাম ফাইন। তাহলে এখানে আমরা দেখলাম যে ডায়লগে কি করা হয়, বক্তা এবং তার বক্তব্য বোঝানোর জন্য আমরা কোলন ব্যবহার করি। নাম্বার 3, গণনা করতে এক এক করে বলে যাওয়ার সময় কোলন ব্যবহার করা হয়। গণনার ক্ষেত্রে এক এক করে বোঝাতে তারপর কোলন ব্যবহার করা। যেমন এক্সাম্পলস অফ অ্যাডজেক্টিভস আর অর্থাৎ অ্যাডজেক্টিভের উদাহরণ গুড, ওয়াইজ, ইন্টেলিজেন্ট। এগুলো হলো অ্যাডজেক্টিভ। এগুলো প্রত্যেকটাই আছে, এগুলো প্রত্যেকটা পরে কোলন ব্যবহার করা হয়েছে। এরপর আমরা শিখব নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। কোনো প্রশ্ন করা বোঝালে সেক্ষেত্রে আমরা নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করি, অর্থাৎ আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। নোট অফ ইন্টারোগেশন অথবা কোয়েশ্চেন মার্ক যেটা বলা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমরা নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করি। হাউ আর ইউ? হোয়াট ইজ ইউর নেম? এবার আরেকটা আছে ইনডাইরেক্ট কোয়েশ্চেন বা ডিপেন্ডেন্ট কোয়েশ্চেন এ নোট অফ ইন্টারোগেশন বসে না, কোথায় বসে? হি আস্কড মি হোয়াট, অর্থাৎ কোনো প্রশ্ন বোঝালে আমরা সেক্ষেত্রে নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ কোয়েশ্চেন মার্ক চিহ্ন ব্যবহার করি। এরপর আছে নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন। আমরা কি করি, এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লেমেশন আমরা ব্যবহার করি। যেমন হাউ ফাইন দ্য বার্ড ইজ, অ্যালাস আই অ্যাম আনডন।
হাউ নাইস দ্য বার্ড ইজ, এন্ড এ নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করা হয়েছে। এলাস, আই অ্যাম আন্ডার ইত্যাদি। অর্থাৎ আশ্চর্যবোধক কিছু বোঝাইলে বা প্রকাশ করলে সেক্ষেত্রে আমরা আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করি, এটাকে বলে নোট অফ এক্সক্লামেশন। এরপর ইনভার্টেড কমা, রিপোর্টেড স্পিচের পূর্বে এবং পরে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। রিপোর্টেড অর্থাৎ ডিরেক্ট স্পিচে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করি। আর ইউ হাংরি সেড দ্য ম্যান, এবং কোনো নাম বা শব্দ উদ্ধৃতি করতে ইনভার্ট কমা বসে। হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার, অর্থাৎ আমরা তাহলে এখানে দুইটা ক্ষেত্রে ইনভার্ট কমা ব্যবহার করা হয়। রিপোর্টেড অর্থাৎ ডিরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচে আমরা বোঝানোর জন্য ইনভার্ট কমা ব্যবহার করি। আর কোনো নাম বা শব্দ ব্যবহৃত করতে উদ্ধৃতি করতে আমরা সেখানে ইনভার্টেড কমা ব্যবহার করি। যেমন হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। ডিরেক্ট স্পিচে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করি। He said, I am fine. এটা যে রিপোর্টেড স্পিচ, এক্ষেত্রে আমরা এটা কাটিয়ে দিলাম ইনভার্ট কমা দিয়ে। আবার আমরা দেখি কি যে হ্যামলেট একটা ড্রামা ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। এভাবে কারো কোনো কবিতা, গল্পগ্রন্থ বা উপন্যাস বা নাটক সেক্ষেত্রে আমরা লেখা বোঝানোর জন্য আমরা ইনভার্টেড কমা ব্যবহার করি। এরপরে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা কোথায়? পসেসিভ কেসে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। পসেসিভ কেসে অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়। দিস ইজ সোহেলস কম্পিউটার, অর্থাৎ কারোর সাথে কারো কিছু সম্পর্ক বোঝালে সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। দিস ইজ সোহেলস কম্পিউটার, অর্থাৎ এটা হলো সোহেলের বই। অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে বর্ণের লুপ্ত। দিস ইজ সেলান্স কম্পিউটার। অ্যাপোস্ট্রফি ব্যবহার করা। এরপর আসতেছে কোন শব্দের অক্ষর বাদ দিতে সে স্থানে অ্যাপোস্ট্রফি ব্যবহার। কোন শব্দের অক্ষর বাদ দিতে আমরা সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। হোয়াটস দ্য ম্যাটার, অর্থাৎ হোয়াট ইজ দ্য ম্যাটার। ইট ইজ 8 o'clock, মানে অফ নাও। ইট ইজ 8 o'clock। হোয়াট দ্য ম্যাটার, হোয়াটস কোন বর্ণের যুক্ত বোঝাতে। হোয়াটস দ্য ম্যাটার, ম্যাটার মানে ব্যাপারটা কি। এখানে হোয়াট ইজ দ্য ম্যাটার, নেমে ইজ আমরা এই বাক্য থেকে নেমে আপনি ব্যবহার করছি। এরপর হলো অক্ষর বা সংখ্যা এর প্লুরাল করতে অক্ষর বা সংখ্যা প্লুরাল বলতে আমরা একত্রে ব্যবহার করি। অক্ষর বা সংখ্যা প্লুরাল বলতে আমরা একত্রে ব্যবহার করি। যেমন 6, 8 ইত্যাদি আমরা এই ক্ষেত্রে একত্রে ব্যবহার করি। এরপর লাস্ট আমাদের আছে হাইফেন। কম্পাউন্ড সেন্ট ওয়ার্ডের বিভিন্ন অংশ যুক্ত করতে হাইফেন বসে। কম্পাউন্ড ওয়ার্ডের বিভিন্ন শব্দ যুক্ত করতে হাইফেন বসে। বিভিন্ন অংশ বা শব্দ যুক্ত করতে হাইফেন বসে। যেমন ফাদার ইন ল, মাদার ইন ল। হাইফেন হলো ফাদার ইন ল, মাদার ইন ল। কম্পাউন্ড ওয়ার্ডের বিভিন্ন অংশ যুক্ত করতে আমরা হাইফেন ব্যবহার করি। ফাদার ইন ল, মাদার ইন ল। এবং আরেকটা নিয়ম হচ্ছে সত্রের শেষে কোনো ওয়ার্ড লেখা সম্পূর্ণ না হলে তারপর হাইফেন বসিয়ে বাকি অংশ পরের সত্রে লাইনে লেখা হয়। আই স হিম ইয়েস্টারডে। এরপর ড্যাশ চিন্তায় বা ভাবে আকস্মিক পরিবর্তন বোঝাতে সেন্টেন্সের মধ্যে ড্যাশ ব্যবহার করা হয়। ইফ আই হ্যাড নট লস্ট অল মাই ওয়েলথ ড্যাশ
but why I think of the past. বি নাম্বার ওয়ার্ডস এর অ্যাপোজিশন নির্দেশ করতে ড্যাশ ব্যবহৃত হয়। ড্যাশ ব্যবহৃত হয় কোথায়? ওয়ার্ডস ইন অ্যাপোজিশন নির্দেশ করতে ড্যাশ ব্যবহৃত হয়। হি সোল্ড মেনি থিংস হাইফেন দিয়ে ল্যান্ড ফার্নিচার ইত্যাদি। সেন্টেন্স 3 নাম্বার সেন্টেন্সের মধ্যে কোনো অসংলগ্ন অংশ ঢোকাতে ওয়ার আগে পরে ড্যাশ ব্যবহৃত হয়। অল দ্য ম্যান হাইফেন বোথ। এরপর all the men hyphen both rich and poor will die অর্থাৎ সবাই মারা যাবে। hyphen hesitating faltering space নির্দেশ করতে ড্যাশ ব্যবহৃত হয়। I that is I have passed কিভাবে? ব্র্যাকেট কোনো কিছু ব্যাখ্যা করতে বা প্যারেনথেসিস বোঝাতে ব্র্যাকেট ব্যবহৃত হয়। I have lost all ব্র্যাকেট দিয়ে I had 10,000 টাকা with me I had 10,000 টাকা with me অর্থাৎ আমি এখানে সব হারাইলাম মানে কি আমি 10,000 টাকা হারাইলাম এটাকে ব্যাখ্যা করার জন্য আমরা ব্র্যাকেট ব্যবহার করি যেটা বলা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইত্যাদি। তাহলে আমরা পাংচুয়েশন মার্কটা শিখলাম, পাংচুয়েশন মার্কের ব্যবহার শিখলাম। এরপর আমরা শিখব ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন মানে আমরা কোন কোন ক্ষেত্রে বড় হাতের অক্ষর ব্যবহার করি। ক্যাপিটালাইজেশন কোন কোন ক্ষেত্রে আমরা ক্যাপিটাল বর্ণ ব্যবহার করি আমরা এখন সেটা শিখব। ক্যাপিটাল ওয়ার্ড বা ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করব। বড় হাতের অক্ষর বা লেটার, বড় হাতের অক্ষর বা লেটার ক্যাপিটাল লেটার যেমন বলা হয় ক্যাপিটাল লেটার। আমরা কোন কোন ক্ষেত্রে ক্যাপিটাল লেটার বা অক্ষর ব্যবহার করব। নাম্বার 1 প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। প্রত্যেক সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। 1 নম্বর দিয়ে লেটার দিয়ে। তাহলে প্রত্যেক সেন্টেন্সের প্রথম অক্ষরটা ক্যাপিটাল দিয়ে শুরু হয়। যেমন কি এখানে হি এর এইচটা বড়, হি ইজ এ গুড বয়। নাম্বার 2 ইংরেজি কবিতার প্রতি লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়। ইংরেজি কবিতার প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হয়। The music in my heart I bore এর পরের লাইন long after it was heard no more। ইংরেজি কবিতার প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষরটা বড় হতে হয়। আমি কবিতার দুটো লাইন লিখেছি the music in my heart I bore এরপরের লাইন long after it was heard no more it was heard no more। ইংরেজি কবিতার প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষরটা বড় হতে হয়। নাম্বার 3 তৃতীয় নাম্বার নিয়ম হলো প্রপার নাউনের প্রপার অ্যাডজেক্টিভের প্রথম লেটারটি ক্যাপিটাল হয়। প্রপার নাউনের প্রপার অ্যাডজেক্টিভের প্রথম অক্ষরটি ক্যাপিটাল, প্রথম লেটারটি ক্যাপিটাল হয়। যেমন আই মেট মাই আঙ্কেল, তার নাম হচ্ছে কবির, স্টার্টে ফুল স্টপ। হি লাইকস চাইনিজ ডিশেস অর্থাৎ প্রপার নাউন নির্দেশ করে সেক্ষেত্রে আমরা প্রথম অক্ষরটা ক্যাপিটাল অক্ষর দিয়ে লিখি। এরপর 4 নম্বর কবিরের প্রথম অক্ষর প্রপার নাউন। 4 নম্বর বার, মাস, পর্ব ও বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম লেটারটি ক্যাপিটাল হয়। প্রথম লেটারটি
ক্যাপিটাল হয়। বার, মাস, পর্ব, বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম লেটারটি ক্যাপিটাল হয়। যেমন মাই ফাদার কেম হোম অন মানডে লাস্ট। মানডে মানে সোমবার, তাহলে কোনো দিনের নাম বদলে আমরা সেক্ষেত্রে ক্যাপিটাল করে লিখি প্রথম মানডে। তারপরে হচ্ছে মাসের নাম, আওয়ার অ্যানুয়াল এক্সামিনেশন উইল বি হেল্ড অন দ্য নেক্সট নভেম্বর। নভেম্বর মাস নির্দেশ করতে নভেম্বরের মাসের প্রথম অক্ষরটা বরাবর হবে। দ্য ব্যাটেল অফ পলাশী একটা যুদ্ধের নাম, ঐতিহাসিক একটা যুদ্ধ, এই পলাশীর পিটা বড় হবে। টু প্লেস ইন 1757 AD। এভাবে তাহলে বার, মাস, পর্ব, বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম অক্ষরটি ক্যাপিটাল হয়। এরপরে 5 নম্বর প্রোনাউন অর্থাৎ আমি অর্থে এবং ইন্টারজেকশন সর্বদাই ক্যাপিটাল হয়। প্রোনাউন অর্থাৎ আমি হলে সেই প্রোনাউনটার প্রথম অক্ষরটা ক্যাপিটাল হয়, আর ইন্টারজেকশন সর্বদাই ক্যাপিটাল হয়। ইফ হি ওয়ান্টস আই শ্যাল হেল্প হিম। ব্লেস মি ও আল্লাহ। ব্লেস মি ও আল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ নামবাচক শব্দ এবং তার পরিবর্তে ব্যবহৃত প্রপার নাউনের প্রথম অক্ষরটি ক্যাপিটাল, অর্থাৎ আল্লাহ এর পরিবর্তে আমরা যদি কোনো প্রোনাউন ব্যবহার করেন তাহলে সেই আল্লাহকে নির্দেশ করার জন্য যে প্রোনাউন বলবে সেই প্রোনাউনের প্রথম অক্ষর হবে ক্যাপিটাল। যেমন দা ওল্ড সেলর প্রেইড টু গড। গডের জি ও ডি এর জিটা বড় হবে, এন্ড হি ব্লেসড হিম। এখানে হি মানে আল্লাহ, এখানে এই আল্লাহর হিটা এই হি এর এইচ বড় হবে। অর্থাৎ আল্লাহ বুঝাইতে এবং আল্লাহর গুণ বুঝাইতে যে অক্ষর বা আমরা প্রোনাউন ব্যবহার করি সেই প্রোনাউনটার প্রথম অক্ষরটা বা নাউনটার প্রথম অক্ষরটা ক্যাপিটাল অক্ষর হবে। যেমন the old sailor prayed to God। এনে গড মানে আল্লাহ, এখানে যেটা বলেছে, এন্ড এনে হি মানে আল্লাহ, হি ব্লেসড হি, মানে হি মানে আল্লাহর কাছে একটা বলা হয়েছে। এরপরের নিয়ম হলো 7 নম্বর উপাধি বা তাদের অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপে লিখতে সব সময় ক্যাপিটাল লেটার হয়। অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের পরে সব সময় ক্যাপিটাল বর্ণ হয়, যেমন BAMA ইত্যাদি। অ্যাব্রিভিয়েশনের পরে সব সময় ক্যাপিটাল লেটার হয়, যেমন BAMA। এরপরে নিয়ম হলো 8 নম্বরটা কোটেশন এর প্রথম লেটার ক্যাপিটাল হয়। দ্য সুপারিনটেন্ডেন্ট সেড টু দ্য স্টুডেন্ট ইউ শুড ওবে ইউর প্যারেন্টস। অর্থাৎ ডিরেক্ট স্পিচের প্রথম অক্ষরটা বড় হাতের হয়। ডিরেক্ট স্পিচের প্রথম অক্ষরটা বড় হাতের হয়। এরপর 8 নম্বর চিঠিপত্রে সম্বোধন করতে প্রথম লেটারটি বড় হাতের হয়। অর্থাৎ ভোকেটিভ কেসের প্রথম অক্ষরটা বড় হাতের হয়। মাই ডিয়ার মাদার, মাদারের এমটা বড় হাতের হবে, কমা ডিয়ার স্যার ইত্যাদি। আমরা চিঠিপত্রে ফার্স্টে লিখি ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার মাদার, ডিয়ার ফাদার, ডিয়ার সান, ডিয়ার স্টুডেন্ট ইত্যাদি ক্ষেত্রে আমরা প্রথম অক্ষরটা বড় হাতে দিয়ে লিখি। এরপরে 10 নম্বরটা পুস্তক বা পুস্তিকার নামের প্রথম লেটার বড় করে। পুস্তক বা পুস্তিকার নামের প্রথম অক্ষরটা বড় করে। যেমন দা হোলি কোরআন, কোরআনের প্রথম অক্ষরটা বড় হাতে হবে। দা ডেইলি স্টার, একটা পত্রিকার নাম, এখানে এই পত্রিকার নামের প্রথম অক্ষরটা বড় হাতে হবে। এরপরে 11 নম্বর নিয়ম ব্যবসায়, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি ও দলের নামের প্রত্যেক ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে হয়। যেমন মাদ্রাসার নাম, আমাদের মাদ্রাসার নাম যদি আমরা বলি হযরত বাগের এইচটা বড় হাতে হবে, ইসলামিয়া আইটা বড় হাতে হবে, আলিমের এই বড় হাতে হবে, মাদ্রাসার এই বড় হাতে হবে। অর্থাৎ কোন প্রতিষ্ঠানে বা কোন সমিতি বা কোন উপাসনালয়ের বা দলের নামের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা বড় হাতে হবে। এরপরে 12 নম্বর শিক্ষা প্রতিষ্ঠানে
পঠিত ভাষা সংক্রান্ত বিষয়সমূহের প্রথম লেটার ক্যাপিটাল হয়, যেমন ইংলিশ, বেঙ্গলি, ফ্রান্স, অ্যারাবিক ইত্যাদি। প্রত্যেকটা বিষয়ের প্রথম নামটা বড় হাতের হয়। জাহাজ, বিমান, ট্রেন, বিখ্যাত নৌযান, এগুলোর প্রথম অক্ষরটা বড় হাতের, যেমন দ্য টাইটানিক, দ্য তাজমহল, দ্য মহানগর এক্সপ্রেস ইত্যাদি। অর্থাৎ জাহাজ, ট্রেন, বিমান, লঞ্চ ইত্যাদি নামের প্রথম অক্ষরটা বড় হাতের হয়। এরপরে নিয়মটা হলো জাতি, ধর্ম, সম্প্রদায়ের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল হয়, যেমন দ্য মুসলিম, দ্য খ্রিস্টান, দ্য হিন্দু, দ্য সুন্নি, দ্য বুদ্ধিস্ট ইত্যাদি। এগুলোর প্রত্যেকটা সম্প্রদায় বোঝালে তার প্রথম নামটা বড় হাতের হবে, প্রথম অক্ষরটি বড় হাতের হবে। এরপরে নিয়মটা হলো দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বুঝাইলে এর প্রত্যেকটা দিক বুঝালে তার প্রথম অক্ষরটা বড় হাতের হয়। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বুঝালে এর প্রত্যেকটা দিকের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এবং অচেতন পদার্থকে পার্সনিফাই করলে তার প্রথম অক্ষরটা বড় হাতের হয়, যেমন ও ডেথ, ডেথ মানে মৃত্যু, ওটাও বড়, ডেথ বড়। হোয়ার ইজ দ্য আইসি হ্যান্ড, হোয়ার ইজ দ্য আইসি হ্যান্ড। তাহলে বলছে এখানে অচেতন পদার্থকে পার্সনিফাই করলে সেখানে ওই শব্দটার প্রথম অক্ষরটা বড় হাতের হয়। এরপর আছে কোন দেশের নাম বোঝালে সেই দেশের নামের প্রথম অক্ষরটা বড় হাতের হয়। কোন দেশের নাম বোঝালে অর্থাৎ পূর্বা নাউন বোঝালে সেই পূর্বা নাউনের নামের প্রথম অক্ষরটি বড় হাতের হয়। যেমন শুধু অচেতন পদার্থকে পার্সনিফাই করলে, যেমন ও ডেথ, এখানে ও আছে ডেথ বোঝায়, ডেথের ডিটা বড় হাতের, যেখানে এসে অচেতন পদার্থকে পার্সনিফাই করছে এজন্য এখানে ডিটা বড় হাতের হইছে। তাহলে আমরা আজকে শিখলাম পাংচুয়েশন মার্ক কাকে বলে, ইহার কয়টি এবং কোথায় কোন চিহ্ন বসে এটা, এবং আমরা শিখলাম ক্যাপিটালাইজেশন, অর্থাৎ আমরা কোন কোন ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার করি। আমরা যদি এইটা আজকের এই আলোচনাটা ভালো করে আমরা শিখি এবং সে অনুযায়ী আমরা যদি এটাকে আয়ত্ত করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরীক্ষা আমরা ভালো করতে পারবো। এই সমস্ত শিক্ষার্থীবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ক্লাস উপভোগ করার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখবেন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইয়াসিন হিলাল, ফজলুল ইসলামী আলী মাদ্রাসা লালবাগ, ঢাকা ইংরেজি শিক্ষক। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ নেক্সট ডে দেখা হবে। ফি আমানিল্লাহ। আল্লাহ হাফেজ। আমাদের আজকে বাড়ির কাজ হলো আমরা এই নিয়মগুলো আর রুলগুলো সবাই ভালো করে পড়বো, শিখবো এবং এগুলো খাতা লিখবো। আমরা নেক্সটে যখন আমাদের মাদ্রাসা করবে তখন আমরা এগুলো ক্লাসে প্র্যাকটিস করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জি বন্ধুরা, তোমাদেরকে ধন্যবাদ এবং আমার বিনয় পাল স্যারকেও ধন্যবাদ আমার ক্লাস দেখার জন্য, এবং যারা আমার ক্লাস অবজার্ভ করছেন আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। এ লট অফ থ্যাঙ্কস টু ইউ।